মৌসুমী জলবায়ু অঞ্চল এর অবস্থান 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর আর দক্ষিণ অক্ষাংশের মধ্যে রয়েছে। এবার আমাদের ভারতের উপর দিয়ে একটা রেখা গেছে বা লাইন গেছে, যেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে, যার মান কত 23.5 ডিগ্রি, সবাই জানো, আমি অনেকবার বলেছি। তো এই 23.5 ডিগ্রি এর মাঝে পড়ছে, লক্ষ্য করছো 10 থেকে 30-এর মধ্যে 23.5 ডিগ্রি পড়ছে। তাই জন্য এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল, এই যে জলবায়ু অঞ্চল, এটা ভারতকে সবথেকে বেশি প্রভাব ফেলে। বোঝা গেল যে 23.5 ডিগ্রি লাইন, যে কর্কটক্রান্তি রেখা, সেটা আমাদের ভারতের ওপর দিয়ে গেছে। তাই এই মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রভাব ভারতে সবথেকে বেশি। এরপর কোন কোন অঞ্চলের ওপর এই জলবায়ু অঞ্চলের প্রভাব বেশি? ভারতে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, আরও অনেক আছে, এগুলো হচ্ছে মেন, ঠিক আছে। আর এই জন্যে ভারতকে মৌসুমী জলবায়ু দেশ কেন বলা হয়? কারণ ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাব খুব বেশি। মৌসুমী জলবায়ুকে কেন্দ্র করে ভারতে চাষাবাদ হয়, ঠিক আছে। আর এই যে মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তার কারণে ভারতে খরা, বন্যা দুই হয়, ঠিক আছে। তাহলে এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল, এর স্বাভাবিক উদ্ভিদ আমরা পড়ব। এর প্রথমে আছে পর্ণমোচী, অর্থাৎ এর আগেরটা আমরা কি দেখেছিলাম? চিরসবুজ, অর্থাৎ এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদের পাতা সারা বছর সবুজ থাকে, ফল ফুল এতে ভরা থাকে। এবার এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল, এর বৈশিষ্ট্য হচ্ছে পর্ণমোচী অরণ্য, অর্থাৎ সারা বছর এতে কি হয়, একটা নির্দিষ্ট সময়ে পাতা ঝরে যায়, আবার পুনরায় পাতা ধরে। এই যে বৈশিষ্ট্য, এটা লক্ষ্য করা যায় মৌসুমী জলবায়ু অঞ্চলে, যেটাকে আমরা বলছি পর্ণমোচী বা পাতা ঝরা অরণ্য, ঠিক আছে। তো কি কি লক্ষ্য করা যায়? মেহগনি, শিশু, শাল, সেগুন, আম, কাঁঠাল, জাম, এই সমস্ত উদ্ভিদ, অর্থাৎ যাদের একটা নির্দিষ্ট সময়ে পাতা ঝরে যায়, সেই সমস্ত উদ্ভিদই হলো এই মৌসুমী জলবায়ু অঞ্চলের উদ্ভিদ। এছাড়াও সুন্দরবন যে অংশ রয়েছে ভারতের, সেই সুন্দরবন অংশে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, এই সমস্ত উদ্ভিদও এই মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ে। এরপর দেখো বন্যপ্রাণ, কী কী বন্যপ্রাণী দেখা যায়, অর্থাৎ ভারতে যে সমস্ত বন্যপ্রাণী মেজরিটি দেখা যায়, সে সমস্ত বন্যপ্রাণীর উদাহরণ এখানে চলে যায়। যেমন হাতি, গন্ডার, চিতাবাঘ, শিয়াল, নেগড়ে, হায়না, সাপ, কুমির, এই সমস্ত বন্যপ্রাণী। এবার এর যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এইটা, অর্থাৎ এই জলবায়ুর বৈশিষ্ট্য কী। তো 4টে ঋতু লক্ষ্য করা যায় মৌসুমী জলবায়ু অঞ্চলে, 4খানা ঋতু লক্ষ্য করা যায়। 4খানা ঋতুর মধ্যে প্রথমে হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের স্থায়িত্ব মার্চ থেকে মে। তো এর বৈশিষ্ট্য কী কী আসবো? প্রথমে আসি গড় তাপমাত্রা। এর গড় তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো এই গ্রীষ্মকালে যেহেতু টেম্পারেচার অনেক বেশি থাকে, তাই এই সময়ে স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়। তাই নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য প্রবল বেগে বৃষ্টি হয় এমনটা বলা যায় না, কিন্তু অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঘটতে লক্ষ্য করা যায়। এটা হয় গ্রীষ্মকালে, গড় তাপমাত্রা যখন 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসছি বর্ষাকাল, যেটা জুন মাস থেকে সেপ্টেম্বর মাস। এই সময়ে 200 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। তো এর বৈশিষ্ট্য, প্রথমে আসছি মৌসুমী বিস্ফোরণ, অর্থাৎ আরব সাগর আর বঙ্গোপসাগর, ভারতের দুদিকে দুটো বড় সাগর রয়েছে, একটা আরব সাগর, একটা বঙ্গোপসাগর। এই দুটো সাগর দিয়ে যে বায়ুটি আমাদের জুন মাস থেকে কি হয়, ভারতে ঢুকতে থাকে, সেটা হলো মৌসুমী বায়ু। সেই মৌসুমী বায়ুর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই বায়ু আমাদের আরব সাগর আর বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ দিয়ে ভারতে প্রবেশ করে। আর ভারতে প্রবেশ করার সাথে সাথেই কি হয়, প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাই একে বলা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ, মানে মৌসুমী বিস্ফোরণ, অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাবে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণটা কি? অত্যাধিক বৃষ্টিপাত। বোঝা গেল? তো এই বর্ষাকালে কি বললাম, যে মৌসুমী বায়ুর দক্ষিণ পশ্চিম শাখা, এটা আরব সাগর আর বঙ্গোপসাগর দিয়ে ভারতে প্রবেশ করে।
ঠিক আছে। তো কোন জায়গাটা প্রথম এর এফেক্টে পড়ে সেটা হচ্ছে কেরালা, ঠিক আছে। আর কোন অংশ? পশ্চিম ঘাট, পূর্ব ঘাট। আর আমাদের যে সমস্ত অংশে যে মৌসিনরামের একটা অংশ আছে যেখানে ভারতে সবথেকে বেশি বৃষ্টিপাত ঘটায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বোঝা গেল? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত ঘটায় মৌসিনরামে, যেটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। ক্লিয়ার? শরৎকাল সেপ্টেম্বর থেকে অক্টোবর, এর স্থায়িত্ব 2 মাস। তো এইখানে কি হয়, এই সময়ে যে মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম শাখা আরব সাগর আর বঙ্গোপসাগর দিয়ে ভারতে প্রবেশ করেছিল, সেটা এই শরৎকালে কি হবে? বাড়ি ফিরে যাবে। অর্থাৎ আমরা যখন মামার বাড়ি যাই বা কোনো একটা আত্মীয়ের বাড়িতে যাই, তখন আমরা কি সারা বছর সেখানে থাকি? না। তাহলে আমরা 20 দিন বা 25 দিন যদি ম্যাক্সিমাম থাকি, তারপরে কি হবে? আমাদের বাড়িতে ফিরি। সেম প্রসেসে মৌসুমি বায়ু যখন বর্ষাকালে দক্ষিণ পশ্চিম শাখা নিয়ে আরব সাগর আর বঙ্গোপসাগর দিয়ে ঢুকছিল, শরৎকালে তার এই শাখাটি কি হয়? বাড়ি ফিরে যায়। আর এই সময় একটা ঝড় দেখা যায়, যেটা হচ্ছে আশ্বিনের ঝড়, ঠিক আছে। এই সময় সবথেকে ভালো লক্ষ্য করা যায় কি না? আবহাওয়াটা। অর্থাৎ যেহেতু মৌসুমি বায়ু বাড়ি ফিরে গেছে, তখন আবহাওয়াটা হয়ে যায় নর্মাল। আর এই সময় খুব সুন্দর এক মনোরম পরিবেশ লক্ষ্য করা যায়। শীতকাল, যেটা নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বিস্তৃত, এর গড় তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কি কি লক্ষ্য করা যায়? পশ্চিমী ঝঞ্ঝা এর একটা বৈশিষ্ট্য। কিন্তু তার আগে আসি যে দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ুর শাখা বর্ষাকালে আরব সাগর আর বঙ্গোপসাগর দিয়ে ঢুকেছিল, এরপরে আমরা লক্ষ্য করব যে শীতকালেও মৌসুমি বায়ুর একটা শাখা ঢোকে, এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। কিন্তু সেই বায়ুর প্রভাবে ভারত তথা এই সমস্ত অঞ্চলে সেরকমভাবে প্রভাব পড়ে না। ভারতের কিছু কিছু অংশে এর প্রভাব পড়ে, যেমন তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে এই উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব খাটে। তাই বলা হয় যে ভারতে কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়। একবার হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে, আর একবার হয় শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। এটা হয় তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। আর এখানে তোমাদের একটা প্রশ্ন পড়লাম যে ভারতবর্ষে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? এটা হয় মেঘালয়ের মৌসিনরামে। যেহেতু এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালা, পশ্চিমঘাট, পূর্বঘাট আর মেঘালয়, মণিপুর এই সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে ঢুকতে যায়, তাই জন্য মেঘালয়ের মৌসিনরামে সবথেকে বেশি বৃষ্টিপাত ঘটায়। আর বৈশিষ্ট্যটা কি? পশ্চিমী ঝঞ্ঝা। অর্থাৎ এই সময় এই অংশের দক্ষিণ মানে উত্তর আর পশ্চিম অংশে কি লক্ষ্য করা যায়? একটা ঘটনা, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বায়ুমণ্ডলীয় ঘটনা। এই পশ্চিমী ঝঞ্ঝায় কি লক্ষ্য করা যায়? সাধারণত আমরা জানি যে শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়, তার জন্য উষ্ণতা কম থাকায় এখানে কোনোরূপ নিম্নচাপ লক্ষ্য করা যায় না, বৃষ্টিপাতও তেমন ঘটতে দেখা যায় না। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছু বৃষ্টিপাত হয় বিক্ষিপ্তভাবে উত্তর পশ্চিমের জায়গাগুলোতে। বোঝা গেল? এবার দেখো যে এই মৌসুমী জলবায়ু অঞ্চলের এর পরবর্তী অংশের গুরুত্বপূর্ণ কৃষিকাজ, যে এখানে কৃষিকাজটা পুরোপুরি নির্ভর করে মৌসুমী বায়ুর উপর। অর্থাৎ যদি কোনো বছর মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা লক্ষ্য করা যায়, অর্থাৎ সময়ের আগে চলে আসে বা সময়ের পরে আসে, এই যে খামখেয়ালিপনা বা অনিশ্চয়তা, এর জন্য কি হয় না কৃষিকাজে ব্যাঘাত ঘটে মৌসুমী জলবায়ু অঞ্চলে। যদি মৌসুমী বায়ু ঠিকঠাক যে সময়ে আসার সেই সময়ই আসে, তাহলে ধান, পাট, গম, আখ, কার্পাস এই সমস্ত ফসলগুলি খুব ভালোভাবে কি হয়? রোপণ হয় এবং উৎপাদনও হয়। তো এরপরে দেখো খনিজ সম্পদ ও শিল্প। কি কি খনিজ সম্পদ লক্ষ্য করা যায় এই অঞ্চলে? কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট। এবার যদি ভারতকে লক্ষ্য করো, তাহলে কয়লা ঝাড়খণ্ড, ওড়িশা বা লোহা এই ওড়িশা, ছত্তিশগড় এই সমস্ত অংশে খুব বেশি পরিমাণে এই কয়লা, লোহা এ সমস্ত লক্ষ্য করা যায়। পরিবহন ব্যবস্থা দেখো, পরিবহন ব্যবস্থা এখানকার উন্নত। আর স্থলপথ, জলপথ, আকাশপথ, বিমানপথ এই সমস্ত পথ যে সমস্ত রয়েছে সেইগুলো খুবই উন্নত, তাই এখানকার পরিবহন ব্যবস্থা খুব উন্নত। আর জনবসতি খুব বেশি হওয়ার কারণ কি? কারণ এখানে
প্রথমেই হচ্ছে কৃষিকাজে এখানে প্রচণ্ড পরিমাণে সুযোগ রয়েছে, প্লাস উর্বর মাটি, পরিবহন ব্যবস্থা ভালো, তোমাদের যে সমস্ত ফসল মাফিক যে সমস্ত শিল্প রয়েছে সেইগুলোরও নিশ্চয়তা আছে। তাই সব দিক দিয়ে লক্ষ্য করলে আমরা লক্ষ্য করতে পারবো যে এখানে জনবসতি খুব বেশি, কারণ এই সমস্ত অংশে সুযোগ সুবিধা খুব বেশি। আর এখানে বড় বড় শহরও রয়েছে, যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, এই সমস্ত বড় বড় শহর। প্লাস এখানে যে শিল্প রয়েছে সেই শিল্পগুলো কোনগুলি? প্রথমে হচ্ছে যদি আমরা কৃষিকাজকে নিয়ে বলি তাহলে হচ্ছে কার্পাস বয়ন শিল্প, চা শিল্প, তারপরে হচ্ছে কফি, এই সমস্ত। এবার যদি আমরা একটু অন্যদিকে যাই তাহলে লৌহ ইস্পাত শিল্প দেখব, ইঞ্জিনিয়ারিং শিল্প দেখব। এই সমস্ত শিল্প এই মৌসুমী জলবায়ু অঞ্চলে খুব ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।